প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলবো। এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ রাজ ২০০ বছর শাসন করেছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করেছিলেন। তিনি সেই সময়ে মুক্তিযোদ্ধা অফিসার এবং পাকিস্তান ফেরত অফিসারদের ভেতরে একটি বিভাজন সৃষ্টি করে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং তার ফলশ্রুতিতে যেটা হয়েছে, আর্মির মধ্যে বিভিন্ন টেনশন কাজ করেছে, অসংখ্য কূ সংগঠিত হয়েছে, অসংখ্য সৈনিক এবং অফিসারকে জীবন দিতে হয়েছে। এবং জিয়াউর রহমান মনে করেছিলেন যে এই বিভাজনের মধ্য দিয়ে একদিকে যেমন মুক্তিযোদ্ধা অফিসারদের তিনি কর্নার করে ফেলবেন, পাকিস্তান ফেরত আর্মি অফিসারদের আপার হ্যান্ডে নিয়ে আসবেন এবং তিনি তার ক্ষমতাটা উপভোগ করবেন। সেই ধারা থেকেই তিনি কিন্তু পাকিস্তান ফেরত আর্মি অফিসার এরশাদকে সেনা প্রধানও করেছিলেন। কিন্তু পরবর্তীতে এই এরশাদের কারণেই বিএনপি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজনৈতিক দল হিসেবে, এবং জিয়াউর রহমানকেও ধারণা করা হয় জীবন দিতে হয়েছিল যে ষড়যন্ত্রের কারণে তার সাথে এরশাদ জড়িত ছিলেন। আজকে ঢাকা ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন ক্যান্টনমেন্টেও এক ধরনের টেনশন বিরাজ করছে। আমরা বিভিন্ন সময় এটা শুনছি, আমি নিজেও বলেছি। আমাদের আর্মির যে চেইন অফ কমান্ড সেটা কোনো কোনো লেভেলে চ্যালেঞ্জড হচ্ছে। সিনিয়র অফিসাররা যথেষ্ট পেশাদারিত্বের সাথে কাজ করার চেষ্টা করছেন এই সিচুয়েশনে, কিন্তু মিড লেভেল এবং জুনিয়র লেভেলের কিছু অফিসার তারা কিন্তু রাজনৈতিকভাবে জামাত এবং হিজবুত তাহরির সাথে সম্পৃক্ত এবং তারা সেনাবাহিনীর কমান্ডকে যেমন চ্যালেঞ্জ করছেন, তারা আর্মির ভেতরে জঙ্গিবাদকেও লালন করছেন। এই অবস্থায় চেইন অফ কমান্ডকে স্টাবলিশ করা, আর্মির ভেতরে বিরাজমান টেনশনকে নিরসন করার যে দায়িত্ব সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারের পালন করার কথা, তিনি তা সঠিকভাবে করছেন না। বরং তিনি বিভিন্ন সিনিয়র অফিসারদের সাথে তাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে তার সাথে লেজ হিসেবে ওই যে মিড লেভেল এবং জুনিয়র লেভেলের অফিসার যারা এই মুহূর্তে রাজনৈতিকভাবে বাইরের শক্তির সাথে যোগাযোগ করছে এবং যারা জঙ্গিবাদকে উৎসাহিত করছে, তাদের বিভিন্ন জায়গায় প্লেস করেছে। আমরা বারবার বলেছি যে ৩৭ জন আর্মি অফিসার বঙ্গবন্ধুর বিভিন্ন জায়গার ভাস্কর্য অবমাননার সাথে জড়িত ছিল। জেনারেল ওয়াকার কিন্তু তাদের কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি এবং এখন তিনি সিনিয়র অফিসারদের সাথে এইসব উগ্র অফিসারদের মুখোমুখি বিভিন্ন জায়গায় পোস্টেড করাচ্ছেন। এর ফলে প্রত্যেকটা জায়গায় এক ধরনের টেনশন ক্রিয়েট হয়েছে এবং দীর্ঘদিন ধরে আমাদের সেনাবাহিনী কিন্তু পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছিলেন এবং তার ফলে তাদের ভেতরে একটা পেশাদারিত্ব তাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে, যে কারণে এখন পর্যন্ত আমরা কোনো রক্তপাতের খবর পাইনি। যদিও ছোটোখাটো বেশ কিছু ঘটনা ঘটেছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সময়ে, সেটা বড় আকারে বিস্ফোরিত হয়নি। কিন্তু যেভাবে টেনশনটাকে লালন করা হচ্ছে, যেভাবে ডিভিশনটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছে, এবং জেনারেল ওয়াকার হয়তো ভেবেছেন যে তিনি এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির মধ্য দিয়ে তার দায়িত্বটা উপভোগ করবেন, আমাদের অভিজ্ঞতা এবং ইতিহাস কিন্তু তার পক্ষে কথা বলে না। এখনও যদি ক্যান্টনমেন্টের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা না করা হয়, ক্যান্টনমেন্টের মধ্যে যে রাজনৈতিক অপতৎপরতা এবং জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার যে প্রচেষ্টা চলছে, সেটি যদি রোধ করা না হয়, তাহলে হয়তো ক্যান্টনমেন্টে আমরা আরও বড় কোনো অঘটন ঘটতে দেখতে পারবো। সুতরাং জেনারেল ওয়াকার এই মুহূর্তে যে বিপজ্জনক খেলাটি খেলছেন,
তা না তার নিজের জন্য না সামগ্রিকভাবে সেনাবাহিনীর জন্য মঙ্গল বয়ে আনবে। সুতরাং আমরা আশা করব সেনাবাহিনীতে চেইন অফ কমান্ডটা স্ট্রংলি এস্টাবলিশ করা হয়, সিনিয়রিটি জুনিয়রিটির ব্যাপারটা যেন স্ট্রংলি প্রতিষ্ঠিত করা হয়, এবং সেনাবাহিনীতে পেশাদারিত্বের বাইরে কোনো রাজনৈতিক মতবাদ, উগ্রবাদ বা জঙ্গিবাদ প্রচারের যে অপচেষ্টাগুলো রয়েছে তা অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। আমরা আশা করি সেটি করা হবে, নইলে জেনারেল ওয়াকারকে তার জন্য হয়তো মাশুল দিতে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন।